নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করার কয়েকদিনের পরেই সিপিএম নেতা শতরূপ ঘোষ একটি কথা বলেছিলেন, সাংঘাতিক কথা। তিনি বলেছিলেন যে সিবিআই এই তদন্তভার 4 দিনের মাথায় পেয়েছে, মানে 96 ঘন্টার মাথায় পেয়েছে। সিবিআই সাধারণত এই ধরনের তদন্ত 4 দিনের মাথায় পায় না, কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে প্রথমে সেখানকার পুলিশ তদন্ত করে। সিবিআই কোনো সময় 3 মাস, 4 মাস, 5 মাস, কোনো সময় দেখা গেছে 5 বছর বাদেও সেই মামলার তদন্তভার পেয়েছে এবং তাতেও অনেক সময় তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু আর.জি. করের ক্ষেত্রে তারা 4 দিনের মাথায় সেই তদন্তভার পেয়েছে। এমনকি যখন গরু পাচার বা কয়লা পাচার এই ধরনের মামলায় সিবিআই তদন্ত হবে কিনা তা নিয়ে আদালতে শুনানি হয়েছে, সেই শুনানিও দেখা গেছে 5 মাস 6 মাস শুনানির পরে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে আদালত থেকে। কিন্তু এই তদন্তে যে নির্দেশ হয়েছিল সেটা হাইকোর্টে 1 ঘন্টা শুনানির মধ্যেই সিবিআই সেই তদন্তভার পেয়েছে। এরপরেও যদি সিবিআই বলে যে তারা কিছু প্রমাণ করতে পারছে না বা প্রমাণ পাচ্ছে না, তাহলে তাদের গোয়েন্দাগিরি ছেড়ে শিয়ালদা আদালতে, শিয়ালদা স্টেশনে গিয়ে রুমাল বেচা উচিত বলে শতরূপ এই মন্তব্য করেছিলেন। এতে একটা প্রতিক্রিয়া হয়েছিল, কারণ সিবিআই তদন্ত নিয়ে এখন নানান দিক থেকেই প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। যদিও এই মামলার যখন মনিটরিং এর দায়িত্ব সুপ্রিম কোর্ট নিজেরা নিয়ে নেয় বা সুমোটো ভাবে সুপ্রিম কোর্ট নিয়ে নেয়, সেই শুনানির প্রথম দিনে সিবিআই এর তরফে অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বলেছিলেন যে সবকিছু বদলে গিয়েছে। মানে ধারণাটা এমন যে আমরা তো 4 দিনের মাথায় তদন্ত পেয়েছি, সুতরাং তার মধ্যে হচ্ছে অনেক কিছু বদলে দেওয়া হয়েছে। যেন সারা দেশে সিবিআই যত মামলা করে এই ধরনের খুনের মামলা বা ধর্ষণের মামলা, সেগুলো যেন সব 4 দিনের আগে 4 ঘন্টার মধ্যেই যেন তারা পেয়ে যায়, এরকম একটা ভাব আর কি। মানে 4 দিনের মাথায় পেয়েছে, সব কি বদলে গিয়েছে। দ্বিতীয় শুনানিতে আবার সিবিআই এর তরফে আরো বলা হলো যে এই ধরনের ঘটনায় প্রথম 5 ঘন্টাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা তো 4 দিনের মাথায় পেয়েছি, তাই 5 ঘন্টায় অনেক কিছু বদলে টদলে দেওয়া হয়েছে, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা হলো আদালতে। একই সঙ্গে হচ্ছে পোস্টমর্টেম নিয়ে নানান প্রশ্ন, এফআইআর ড্র নিয়ে নানান প্রশ্ন করা হলো, তোলা হলো বলছি চিফ জাস্টিস বেঞ্চে। বললেন যে পোস্টমর্টেমে চালান কেন ইস্যু হয়নি, পোস্টমর্টেমে চালান কোথায়? জানে কলকাতা পুলিশ পোস্টমর্টেমে চালান ইস্যু করে না, কারণ কলকাতা পুলিশ ডেথ ডিসপোজাল ফর্ম বা যেটা অনেকে রিকুইজিশন বলে পোস্টমর্টেমের জন্য, সেটা ইস্যু করে। আর তাছাড়া যেখানে পোস্টমর্টেম হচ্ছে সেখানেই যদি ডিক্লেয়ার ডেড হয়, সেখানে চালানের প্রশ্নই আসে না। যদিও সেই বডিটা যদি অন্য জায়গায় কোথাও নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, অন্য জায়গা অন্য মর্গে নিয়ে গেলে সেক্ষেত্রে চালান ইস্যু হলেও হতে পারে, কিন্তু কলকাতা পুলিশে চালান ইস্যু হয় না, ডেড ডিসপোজাল ফর্ম ইস্যু হয়। সেই ফর্মই হচ্ছে, ফর্মের ভিত্তিতেই হচ্ছে পোস্টমর্টেমে হয় এবং তার 3টে কপির, একটি মর্গে থাকে, একটি পুলিশের কাছে থাকে যেটা কেস রেডিতে থাকে, একটি পরিবারের কাছে দেওয়া হয় তাকে ক্রিমেশন করার জন্য। তো এইসব প্রশ্ন তোলা হলো। এফআইআর কেন দেরিতে হয়েছে, তারপরে কেন আনন্যাচারাল ডেথ কেস লেখা হলো, একেবারেই কেন খুনের মামলা লেখা হলো না, এই ধরনের প্রশ্ন করলো। অনেক বুকনিবাজি সিবিআই তরফে করা হলো। এবং শুধু তাই না, কলকাতা হাইকোর্টে যারা কেউ এখানে পিআইএল করেছিলেন সিবিআই কে এই তদন্ত দেওয়ার জন্য, তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সওয়ালে গিয়ে এমন কিছু প্রশ্ন করলেন যেটা কার্যত হচ্ছে সিবিআইয়েরই প্রশ্ন, সিবিআইয়েরই মনের কথাগুলো তারা বললেন। এবং মোটামুটি পুলিশের তদন্ত, কলকাতা পুলিশের তদন্ত এবং আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষকে শুলে চড়ানো বা কাঠগড়ায় তোলার মতো বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করলেন। তৃতীয় শুনানিতে সিবিআই এর তরফে আরো বলা হলো যে এমন কিছু সন্দেহভাজন লোকজন যে আর.জি. কর হাসপাতালে তারা রয়ে গেছে পদাধিকারী, সেই সন্দেহভাজনদের সাসপেন্ড করতে হবে, তাদের না করলে তারা প্রভাব বিস্তার করতে পারে, এই ধরনের একটা কথা বলা হলো। যদিও প্রধান বিচারপতি বলেছেন যে সেই সন্দেহভাজনদের তালিকা কোর্টকে জানাতে হবে, সিবিআই নিশ্চিতভাবেই জানাবে। তো সিবিআই এর 3 দিনের সবাই জবাবে বা শুনানিতে সিবিআই বুকনিবাজি অনেকেই শুনেছেন, কিন্তু অনেকেই যেটা শুনতে পাচ্ছেন না সেটা শিয়ালদা কোর্টে, যেখানে মূল মামলাটা চলছে, এই খুন ধর্ষণের মামলা, সেখানে সিবিআই কেমন ভাবে লেজে গোবরে হচ্ছে, কেমন ভাবে হামাগুড়ি খাচ্ছে, কেমন ভাবে নাকানি চোবানি খাচ্ছে, সেই ঘটনাগুলো অনেকেই জানতে পারছে না, কিছু কিছু মিডিয়ার তরফে জানা যাচ্ছে। এবং এই মিডিয়া যাতে ঢুকতে না পারে, যাতে ইন ক্যামেরা যে শুনানি হয়, তার জন্য সিবিআই আবেদনও করেছিল, কিন্তু সেটা খারিজ হয়ে গিয়েছে। তো আসি যে এই মামলায় সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল প্রথম 24 ঘন্টার মধ্যে, তাকে সিবিআই গ্রেপ্তার করেনি। তারপরে সিবিআই এই মামলায় গ্রেপ্তার করেছিল টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আর.জি. করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে।
তো তাদের গ্রেপ্তারের পরে যেদিনকে আদালতে প্রথম প্রোডাকশন হয় সেদিনই তাদের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন যে তাদের মক্কেলের বিরুদ্ধে কি ধারায় মামলা করা হয়েছে সেটাই সিবিআই জানাচ্ছে না। আমরা জানতে চাই যে তাদের মক্কেলের বিরুদ্ধে অভিযোগ কি এবং কোন ধারায় মামলা করা হয়েছে। বিচারকও একই প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের কাছে। বিচারক বলেছিলেন যে আপনারা যে অভিযোগগুলো বা চার্জগুলো আনছেন সেগুলো সবই হচ্ছে জামিনযোগ্য, তো আপনারা স্পেসিফিক এটা বলুন। সিবিআইয়ের তরফে কোনো উত্তর নেই। ওই একই মামলা, খুন ধর্ষণের মামলা, সেই মামলাতে ঢুকিয়ে দাও। অভিজিৎ মন্ডল কলকাতা পুলিশের ওসি, টালা থানার ওসি, তিনি প্রমাণ লোপাট করেছেন, বারবার বলছে প্রমাণ লোপাট করেছেন, ইনি নাকি সন্দীপ ঘোষ নাকি গাফিলতি করেছেন, অনেক কিছুতে দেরি করেছেন, তার জন্য নাকি কেস নষ্ট হয়ে গেছে, এই ধরনের সমস্ত অভিযোগ। কিন্তু তাদের বিরুদ্ধে কি ধারা, খুন ধর্ষণের ধারা দেওয়া হচ্ছে না প্রমাণ লোপাটের ধারা দেওয়া হচ্ছে, যেটাই দেওয়া হোক সেটা দিতে হবে কোর্টকে। কিন্তু সিবিআই তাতে কোনো উচ্চবাচ্য নেই। যাই হোক, তারা হেফাজতে পেয়েছিল দুই অভিযুক্তকে। এবং পরের দিন বিচারক আরো কিছু প্রশ্ন করেছিলেন যে সিবিআই আইনজীবীকে, যে যাদের দুজনকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আপনারা গ্রেফতার করেছেন, তাদের গ্রেপ্তারিতে হচ্ছে আপনারা কি খুন ধর্ষণের ষড়যন্ত্রে গ্রেপ্তার করেছেন না প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে গ্রেপ্তার করেছেন? এই প্রশ্ন যখন করে সিবিআই আইনজীবীর কাছে কোনো উত্তর নেই। তারপরে বলা হয়েছিল যে যদি সঞ্জয় রায়ের সঙ্গে কোনো যোগসূত্র কি এদের পাওয়া গিয়েছে, তাতেও সিবিআই আইনজীবীর কোনো উত্তর নেই। তারপরে বলা হয়েছিল খুন যে আগে হবেই এই নির্যাতিতা, তা কি অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষ এরা জানতেন? সবকিছুতেই সিবিআইয়ের উত্তর ছিল খতিয়ে দেখতে হবে, সময় দিতে হবে, অমুক তমুক। হ্যাঁ, কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে তারা রাখছেন না। ধৃতেরা অনেক কিছু অসংলগ্ন কথা বলছেন, তাই আরো তদন্তের প্রয়োজন, এই বলে আবার হেফাজত 3 দিনে। তো এইসব হয়ে যাওয়ার পরে সোমবার যখন তাদেরকে তারা জেল হেফাজত হয়ে যায়, এবং সোমবার দিন আরো যেটা সাংঘাতিক কথা জানা গিয়েছে সিবিআইয়ের তরফে, সেটা হচ্ছে তারা জেল হেফাজত থেকে 3 দিনের জন্য সিবিআই হেফাজতে চেয়েছিলেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তা বিচারক বলেছিলেন কেন জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় না, তারা হেফাজতে চেয়েছিলেন। তখন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীরা জানিয়েছেন যে তাদের মক্কেলকে জিজ্ঞাসাবাদ করাই হয়নি যখন 11 দিন তারা হেফাজতে ছিলেন, তো এখন কেন সেই জিজ্ঞাসাবাদের প্রশ্ন উঠছে, এবং হচ্ছে তারা জামিনের আবেদন করেছিলেন। তো তখন হচ্ছে বিচারক সিবিআই আইনজীবীর কাছে জানতে চায় যে ধৃতদের যে আপনারা 11 দিন রেখেছিলেন হেফাজতে, তাদের সেই বয়ান কোথায়, সেই বয়ানে কি বয়ান রেকর্ড হয়েছে আমাকে দেখান। আইনজীবী নানান ভাবে হাতড়েছেন কেস ডায়েরি, কিন্তু এই দুজনের বয়ান হচ্ছে তারা বার করতে পারেননি। তো এতেই যে বিচারক নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে সিবিআই কি তদন্ত চলছে, কি অশ্বডিম্ব তারা প্রসব করছে দুজন অভিযুক্তকে, এবং তাদেরকে 11 দিন হেফাজতে রাখার পরে হচ্ছে তাদের বয়ান রেকর্ড হয়নি। সাধারণত তদন্তকারী অফিসারে কি করেন, কাউকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তারা হেফাজতে নিলে তো তাদেরকে ওই মোবাইল দিয়ে দেওয়া হয় না যে আপনাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা এবার এখানে থাকবেন, আমাদের লকআপে থাকবেন, আর মোবাইলে হচ্ছে ওয়েব সিরিজ দেখবেন, তার জন্য তাদের গ্রেপ্তার করা হয় না। গ্রেপ্তার করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমি অনেক তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেছি, গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদের তো হাওয়া বাতাস খাওয়ানোর জন্য আর ওয়েব সিরিজ দেখানোর জন্য তাদের নিয়ে যাওয়া হয় না, বা তাদের গল্প গাছা শোনার জন্য। তাদেরকে স্টেটমেন্ট রেকর্ড হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যখন ঘটনা ঘটেছে, ঘটনার আগে পরে তারা কোথায় ছিলেন, কি করেছিলেন, কখন কার থেকে খবর পেয়েছেন, কোথায় এসছেন। ঘটনার পরে একটা তাদের জিজ্ঞাসাবাদ করা থর, এবং ঘটনার আগে তাদের গতিবিধি, এবং সেই জিজ্ঞাসাবাদের পরে সেই বয়ানে যা উঠে আসবে সেগুলোকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গিয়ে দেখা যায় যে অভিযুক্ত কোনো মিথ্যা কথা বলছেন, অসংলগ্ন কথা বলছেন, সেই বিষয়ে তাকে আবার ফার্দার জিজ্ঞাসা করা হবে যে আপনি যেটা বলছেন সেটা মিলছে না, আপনি এর বাড়িতে যাননি, আপনি অমুক জায়গায় ছিলেন না, বা আপনি অমুক জায়গায় ছিলেন, সিসি ক্যামেরাতে আপনাকে দেখা যাচ্ছে। এইগুলো ক্রস ভেরিফিকেশনের দরকার হয়, যার জন্য তো বয়ান রেকর্ড। তো এইগুলো এই তদন্ত বা হেফাজতে নিয়ে যে তদন্ত, তার অন্যতম শর্ত অনেক সময় অভিযুক্তকে নিয়ে কোনো জায়গায় তল্লাশিতে যাওয়া হয়, বয়ানের থেকে যদি, স্টেটমেন্টের থেকে যদি কিছু পাওয়া যায়। তো মোটামুটি তদন্ত যে কি হয়েছে 11 দিন সিবিআই হেফাজতে, সেটা বিচারক বুঝতে পেরেছেন, যা অভিযুক্তদের 11 দিন হেফাজতে রেখে যখন বয়ান হচ্ছে রেকর্ড করা হয়নি। তো এখন যারা পোরখা অফিসার, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা রীতিমতো হাসাহাসি করছেন, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আগে সিবিআই কারোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতো, তারপরে তাকে গ্রেফতার করতো। এখন ঠিক উল্টো হয়ে গেছে, সিবিআই হচ্ছে আগে গ্রেফতার করে, তারপরে হচ্ছে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের চেষ্টা করে।
কারণ যে সাধারণত তারা বলছেন যে যদি কোনো সময় চুরি ডাকাতির কোনো ঘটনা ঘটে, আমি অভিযুক্ত যিনি চুরি করেছেন তাকে আমি আগে গ্রেফতার করলাম, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে সেই চোরাই মাল কোথায় বিক্রি করেছে আমি সেখানে উদ্ধার করব, বা ডাকাতি করলে সেই ডাকাতির বুটি সে কোথায় বিক্রি করেছে, সোনার গয়না কোথায় বিক্রি করেছে কিনা, অমুক করেছে কিনা, বা টাকা কোথায় রেখেছে যদি টাকা ডাকাতি করে, আগে অভিযুক্ত গ্রেফতার হয়, পরে হচ্ছে জিনিস উদ্ধার হয়। তো মার্ডারের ক্ষেত্রে, মার্ডার ধর্ষণের ক্ষেত্রে আগে প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে হচ্ছে তাকে গ্রেফতার করতে হবে, এবং তারপরে সেই গ্রেফতারটা যে সঠিক তার জন্য প্রমাণ সংগ্রহ করতে হবে, সেটাকে করোবরেট করতে হবে, দরকারে হচ্ছে সেখানে নিয়ে গিয়ে মহড়া দেওয়া হবে। এই তো তদন্তের মূল বিষয়গুলো। তো সিবিআই কি করেছে নিশ্চিতভাবেই এখন বোঝা যাচ্ছে, বা বিচারকও বুঝতে পারছেন। যে এবার অনেকে বলছেন যে সিবিআই এরপরে যখন বিচারক বলবেন যে আপনারা হেফাজতে নিয়ে যখন কিছুই স্টেটমেন্ট রেকর্ড করেননি, তার বয়ান রেকর্ড করেননি, সে সত্যি সত্যি এই ঘটনায় জড়িত আছে কিনা আপনারা সেটা জানার চেষ্টা করেননি, বা এই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা ওই অভিযুক্তের বাইরে, সেটা যখন স্টেটমেন্টই রেকর্ড হয়নি, তাহলে আপনারা কি করে বার করবেন? এখন ভয় হচ্ছে একটাই সিবিআইয়ের ক্ষেত্রে, সিবিআইয়ের আইনজীবী আবার কোনোদিন না বলে বসেন যে মিলর্ড হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুলিশ প্রমাণ লোপাট করেছে, মোহাম্মদ সেলিম বলেছিলেন যে পুলিশ প্রমাণ লোপাট করেছেন, একাধিক ব্যক্তি জড়িত আছে, তাদের যাতে ধরা না পড়ে তার জন্য পুলিশ প্রমাণ লোপাট করেছে, সন্দীপ ঘোষ অনেককে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করেছেন, অজিত চৌধুরী বলেছেন যে প্রমাণ লোপাট হয়েছে, যা সন্দীপ ঘোষ পুলিশেরা করেছে। তো এই জন্যই আমরা ওদেরকে গ্রেফতার করেছি, এখন আমরা ওদের প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছি। এটা আবার কোনদিন সিবিআই আইনজীবী আদালতে বলে না বসেন, এরকম আশঙ্কা অনেকের মধ্যে, অনেক আইনজীবীর মধ্যে দেখা দিচ্ছে। এখন জানি না সিবিআই শেষ পর্যন্ত আবার কোনোদিন মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী, অজিত চৌধুরীরা যেসব কথা এই ঘটনার পর থেকে বলে এসছেন, যেভাবে পুলিশকে এবং হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন, তো আবার সিবিআই কোনদিন বিচারকের কাছে এগুলো বলে বসে কিনা, এই নিয়ে হচ্ছে অনেক আশঙ্কা প্রকাশ করছে, আমি জানি না। তবে সিবিআই এই কর্মকাণ্ড নিয়ে বা টালা থানার ওসিকে গ্রেপ্তার নিয়ে অনেকেই বলেছেন যদি কোনো রকম গাফিলতির কোনো বিষয় থাকে তাহলে হচ্ছে প্রথম রেসপন্সিবল হয় ইনভেস্টিগেটিং অফিসার। আর সিবিআই কিন্তু তাকে ছুঁয়েও দেখেনি, তাকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য সিজিওতে রাখা হয়েছিল, কিন্তু টালা থানার ওসি তো সুপারভিশনে আছেন, তিনি তো সমগ্র তদন্তটা বা কোনো যে গাফিলতি ঘটে তিনি তো করবেন না, তাহলে তাকে কেন বুকড করা হলো? আসলে হচ্ছে সিবিআই এখন আর প্রমাণের ভিত্তিতে কাউকে বুকড করে না। সিবিআই হচ্ছে রাজনৈতিক দল নেতারা, বিজেপির নেতারা, বা এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, মানে সরকার বিরোধী যারা দলগুলো তাদের নেতারা যে কথা বলেন, সিবিআই আগে সেটা করে দেয়, তারপরে তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা করে। এটাই আস্তে আস্তে ফুটে ক্রমশ বেরোচ্ছে, হয়তো আগামী দিনে এই বিষয়টা আরো প্রকট হবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।